সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটখাটো জিনিস সে মুখে চাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে বলল, হুম বলো। আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাট্য ও তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসল। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে, মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্ছি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। তোমার সাথে একই বিছানায় ঘুমাই তারে না, আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নেই এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্কে থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা মতো চলে যেতে পারো, কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই অ্যাম রিয়েলি সরি। মৌয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার ওপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল ফ্যাল করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেওয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার, চিল্লাচিল্লি আর হট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে, কিন্তু কে সেই প্রফেসর, কেমন দেখতে হবেন তিনি, এই নিয়ে ক্লাসের সবার মনেই কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কাম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন সরে আওড়ালো, মেহু এখন আবার আমাদের হারমাস জ্বালাতে কোনো নতুন ইবলিশ শয়তান আসবে বল। তো ভাই, এই কলেজের প্রিন্সিপাল বুড়োটাও যে কি পায়, রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসের সিনিয়র আপুদের মুখে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে আসছেন তিনি নাকি ভীষণ কড়া আর বদরাগী টাইপের মানুষ, কিন্তু মানুষটা নাকি দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর ড্যাশিং। মিহিরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসল। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে বলল, সে যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মেহু, আমার ওই খিটখিটে প্রফেসর সাহেব ঠিক কোনো কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মিহির কাঁধ ছাকিয়ে বলল, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞেস করতে পারতি কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভিঞ্চি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমায় কিছু বললে তো। তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমের ওই হইচই এক নিমেষেই পিন পতন নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সমস্বরে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিবডি। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের উপর আজ বিন্দুমাত্র খুশি নই।
এই বিগত মাত্র কয়েক মাসের ভিতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো 6 জনের ফিক্সড টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচার এই ক্লাসে টিকতেই চায় না, সবাই ইস্তেফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন। তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবার বলতে লাগলেন। অবশেষে একজনকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেনি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর। তিনি আমার ব্যক্তিগত অনুরোধ, তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছেন। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড কড়া ধাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মিহিরের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মিহিরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করল উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্যাশিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের ওপর গিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখে নিচু স্বরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের পোডিয়ামের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নিজের চোখের সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টদের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল। সাথে সাথে সে নিজেও তীব্র এক শখে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসে ঠিক মাঝখানের ব্রেঞ্চে বসে আছে তার ঘরের বউ মৌ মহাশয়া, যে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে তার দিকেই তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তেই একটা ঢোক গিলল। মৌ যে কলেজেই পড়াশোনা করি তা উজান আগে জানতো না। জানলে নিচে নিচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভিতর যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে নিজের স্টুডেন্ট হিসেবে দেখি উজানের গলার জল নিমেষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এদিকে মৌ নিজের গাল দুটো রাগে রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়িভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবল, এই খাটাস লোকটা তাকে মনে মনে একটুও ভালোবাসি না তা তো সে ভালো করেই জানে, কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তারই কলেজে ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে আসছি, অথচ তাকে একবারের জন্য মুখ ফুটে তাকে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়াতে দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মিহিরও নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা মৌয়ের পাঁজরে নিজের কনুই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হাঁ করে তাকিয়ে থাকা মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করল, মৌ, ভাইয়া এখানে কি করছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমেষে হারিয়ে গিয়েছে। সে এখনো নিজের বড় বড় চোখ জোড়া মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এরই মাঝেই উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হাঁ করে তাকিয়ে থাকা আর মৌয়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চতুর ও মুচকি হাসি ঝুলালো। তারপর ডাস্টার আর চকটা টেবিলের ওপর রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও ভরাট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করেই উজান প্রথম বেঞ্চের কর্নারে বসা মেয়েটির দিকে নিজের ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, হেই গার্ল, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইয়োর নেম? উজান মূলত মৌকে খ্যাপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতেই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে।
কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দেশের নাম করা ও বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা আর জেদি, জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়েই ছেড়েছে। ললিতা ভাবল এই হ্যান্ডসাম ও ড্যাশিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিজের ঠোঁটে এক চিলতে চপল হাসি ঝুলিয়ে খানিকটা উজানের দিকে ঝুঁকে এলো এবং আদুরে গলায় বলল, আই অ্যাম ললিতা আফরিন, মিস্টার আরকান আফরিন সাহেব ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠা ও দাতা। আমি ওনার একমাত্র মেয়ে। ললিতা আফরিন। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসরও বাকিদের মতো থতমত খেয়ে তাকে সমীহ করা শুরু করবেন। কিন্তু মেয়েটির এই দিমাকি ও বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হল না, বরং তার গম্ভীর মুখাবয়ব আরও শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শাট আপ মিস আফরিন। ক্লাসে অতিরিক্ত কথা একদম অপছন্দ আমার। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইয়োরসেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খাবে তা ললিতা নিজের স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজানও দ্রুত ললিতার সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় নেওয়া শেষ করে উজান এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক মৌয়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেও মৌ কিন্তু নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মিহের তাকে কনুই দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবুও মৌ উজানের ওপর অভিমানে একটুও শুনল না। উজান নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। মিস তাসফিয়া, মৌ প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের কড়া ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্যও তাকালো না। মৌয়ের এমন বাচ্চাদের মতো অভিমানী ও রাগী মুখখানা দেখে উজান নিজের মনের ভিতর এক চিলতে নিঃশব্দে হাসল। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনো নিজের মুখ ফুটে নামই বলেনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তার নাম তাসফিয়া মৌ কিভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটাই সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে নিজে থেকে মৌয়ের পড়ে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের ওপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্য করে আওড়ালো, লিসেন এভরিবডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সো আমার মুখের দিকে ওভাবে হাঁ করে না তাকিয়ে সবাই নিজেদের সামনের বইয়ের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগই উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে একদম নিচু আর ফিসফিসানি স্বরে কড়া গলায় বলে উঠল, মিসেস চৌধুরী ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন। নয়তো কলেজের প্রথম দিনেই কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে এগিয়ে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো। দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্যে কড়া গলায় জানালো, এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেই জন্য আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেওয়া এই ম্যাথগুলো সবাই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের এই কড়া নির্দেশ শোনা মাত্রই ক্লাসের মাঝখানের বেঞ্চ থেকে একটা ছেলে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত দিমাকি সুরে বলল, পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচারও আমাদের এই সেকশনে পানিশমেন্ট দেওয়ার কথা কল্পনাও করতে পারেনি। আর আপনি কলেজে পা রাখার কয়েক ঘন্টাও হয়নি, এর মধ্যে আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন? শোনেন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে, আমাকে এসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি।
ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসরুমে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বক্ষে যাওয়া ছেলে জিহাদ নিজের গাল চেপে ধরে চরম ভয়ে আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। যেখানে এই কলেজে জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না, সেখানে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তাকে সবার সামনে চড় মারল। এটা ভেবেই জিহাদের রাগে গা জ্বলছিল, কিন্তু উজানের রুদ্ররূপ দেখে সে টু শব্দ করার সাহস পেল না। উজান এবার বাঘের মতো গর্জন তুলে পুরো ক্লাস কাঁপিয়ে তুলল। লিসেন টু মি কেয়ারফুলি, উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার শো, এই সাইটি দেয়ালের ভেতর সবকিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার আর কার বাবা ওসি, এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার বিন্দুমাত্র নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেড়াবেড়ি করো তবে কান ধরে পুরো ক্যাম্পাস এক পায়ে ঘোরটাবো, মাইন্ড ইট। আর হ্যাঁ লিসেন, গার্লস তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর ধাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের চেয়ে স্টুডেন্টদের চিলানোর শব্দে কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটা স্টুডেন্ট একদম মুখে কুলু পেটে বিড়ালের মতো চুপ হয়ে রইল। কারো মুখে একটা কথাও সরো না। এরই মাঝে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে যেই না নিজের পার্সোনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে তীব্র আবেগে তাকে শক্ত করে জাপটে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এভাবে হুট করে জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি তো শুধুমাত্র তার পুচকে বউ মৌয়েরই আছে। কিন্তু মৌ তো এখন মাত্রই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা। তাহলে এই বন্ধ কেবিনের ভেতর এত সাহস নিয়ে তাকে কি জড়িয়ে ধরল? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার কানের কাছে এক চেনা বিষাক্ত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখেও এভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনা মাত্রই উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্রই উজানের চারপাশের চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরিন, যাকে উজান নিজের তরুণ বয়সে নিজের উদীয়মান যৌবনে প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অবয়ব এখনো ঠিক আগের মতোই আছে, চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে একসময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসত, আজ তার চেয়ে কোটি গুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে একসময় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণী বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনত উজান, ঠিক সেই মেয়েটি একদিন উজানকে একাকী এক মাঝ দরিয়ায় ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল। আজ দীর্ঘ 14টা বছর পর তাদের আবার এভাবে সামনাসামনি দেখা হলো। উজানের বয়স যখন মাত্র 16, তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শিরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তর হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজ লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানেরই পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথেই নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমেষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সে ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একা কেঁদে নিজেকে পুড়িয়ে এসে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সেই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা উজান যেন ভুলেই গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। উজানকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পা এগিয়ে এসে চোখের জল ফেলে তীব্র আবেগে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল।
আর ঠিক সেই চরম মুখ্য মুহূর্তেই প্রফেসরের কেবিনের দরজা ঠেলে ভেতরের রুমে প্রবেশ করল মৌ। ভিতরে ঢুকেই উজান আর শিরিনকে অমন এক অতি ঘনিষ্ঠ ও অপ্রস্তুত অবস্থায় জড়িয়ে ধরে থাকতে দেখি মৌয়ের মাথার উপর যেন আস্তা আকাশটা ভেঙে পড়ল। তার বুকের ভিতরটা এক নিমেষে হাজারটা টুকরো হয়ে গেল। যাকে সে ভালোবাসে সে এখন অন্য একটা অচেনা মেয়ের বাহুবন্ধনে আবদ্ধ। মৌয়ের চোখ দুটো মুহূর্তের মধ্যে নোনা জলে ভরে উঠল এবং আপনা আপনি দুফোঁটা অশ্রু গাল বিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। উজান দরজার দিকে তাকিয়ে মৌয়ের ভাঙা চাউনি দেখে পুরোপুরি থমকে গেল। খা, তুই কোনো সাহসে আমাকে জড়িয়ে ধরলি? শিরিন হকচকিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, উজান, তুমি আমাকে থাপ্পড় দিলে, আবার এত নোংরা ভাষায় গালি দিচ্ছ? নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ এভাবে রুড বিহেভিয়ার করে? উজান সঙ্গে সঙ্গে শিরিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো বা উজান চৌধুরী অন্তত ভালোবাসে না। কালো নাগিনী আমি তোকে 14 বছর আগেই আমার লাইফ থেকে আউট করে দিয়েছি, আর আজ এত বছর পর তুই এসে আমাকে ভালোবাসা দেখাচ্ছিস? শর্মা। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে মৌয়ের পিছু পিছু দৌড় দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। করিডোরের শেষ প্রান্তে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে উজান উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল, মেহের পিচ্চি কোথায়? ওকে দেখেছো? মৌ তো কাঁদতে কাঁদতে কলেজ গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ভাইয়া, সরি স্যার, আপনি মৌকে এমন কি বলেছেন যে ও ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল? আপনি কি আবার ওকে থাপ্পড় দিয়েছেন? এই মেয়ে তোমার কি সেন্স নেই? আমি কোনো বড়দে ওইটুকু একটা মেয়েকে মারতে যাব? তাছাড়া ও তো আমার বউ। উজান আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে দ্রুত গেট দিয়ে বেরিয়ে গেল। তার দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহের মুগ্ধ হয়ে হাসল। অনিচ্ছায় হলেও আজ প্রথমবারের মতো উজান মৌকে নিজের বউ বলে স্বীকৃতি করল। এদিকে মৌ বাসায় ফিরে নিজের রুমে ঢুকেই একটার পর একটা জিনিস মেঝেতে ছুঁড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে গেছে। তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। বাড়িতে আজ শুধু আরিফুল চৌধুরী, তুবা আর মৌসুমী চৌধুরী রয়েছেন। বাকিরা সবাই কাজে বাইরে। তুবা অনেক চেষ্টা করছে মৌকে শান্ত করার, কিন্তু মৌ তাকে নিজের ধারে কাছেও আসতে দিচ্ছে না। আরিফুল চৌধুরী আর তুবা রুমের দরজার বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটার হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার কারণ কেউ বুঝে উঠতে পারছে না। মৌ হাতের তালু দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠল। তারপর পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, থাকবো না আমি এই বাড়িতে, আমি একটুও থাকবো না। আমায় কেউ ভালোবাসে না। ঠিক সেই মুহূর্তে উজান তড়িঘড়ি হয়ে রুমে প্রবেশ করল। মৌয়ের কাছাকাছি আসতেই সে আবারও চিৎকার করে উঠল, একদম আমার কাছে আসবেন না। আমি এই রুমের সব ভেঙে ফেলবো, কিছু রাখবো না, আর চলেই যাব। আমি আপনার জীবন থেকে থাকবো না এক মুহূর্ত। উজান মৌয়ের কাছাকাছি পৌঁছাতে পারছে না, কারণ মৌ তার উপর একে একে জিনিস ছুঁড়ে মারছে। কাঁদতে কাঁদতে মৌয়ের মুখটা অনেকটা ফুলে উঠেছে। উজান নরম স্বরে বলল, পিচ্চি, প্লিজ স্টপ। কেন এমন করছো? বললাম না আসবেন না আমার কাছে। এই বলেই মৌ উজানের শখের টফিগুলো মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। রুম ভর্তি এখন ভাঙা কাঁচ আর ধ্বংসস্তূপ, কিন্তু উজান তবুও শান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তুবা আর আরিফুল চৌধুরী হাঁ করে তাকিয়ে আছেন। যে জিনিসগুলো উজান ইফাতকে পর্যন্ত স্পর্শ করতে দিত না ভেঙে যাওয়ার ভয়, আজ মৌ সেগুলো ভেঙে ফেলার পরেও উজান একদম চুপ। তার মুখে সামান্যতম রাগের আঁচড়ও নেই। তুবা আরিফুল চৌধুরীর দিকে তাকিয়ে ফিসফিস করল, বাবা, এসব কি দেখছি? ভাই মৌকে এত বড় কাণ্ডের পরও একটা বকাও দিচ্ছে না। সেটাই তো ভাবছি আম্মাজান, ছেলেটার আজ কি হলো? উজান কয়েক ধাপ এগিয়ে মৌয়ের দিকে হাত বাড়ালো। মৌ সাথে সাথে ভাঙা কাঁচের টুকরো হাতে নিয়ে সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, আসবেন না আমার কাছে। যদি আসেন তাহলে আমি নিজেই নিজেকে আঘাত করব। ঠিক সেই মুহূর্তেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাঁচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত আদরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। মৌয়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলছে ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মাজান, ছেলে আমার এবার পুরোপুরি ফেসে গিয়েছে। মুখে সারাদিন বউ মানি না, বউ মানি না বলা আমার ছেলেটা আজ নিজের অজান্তেই এই পুস্কু মেয়েটার প্রেমে একদম হাবু ডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার।
আরিফুল চৌধুরী চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে বললেন, আমাজান, নাটক তো মাত্র জমলো, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবা এবার কৃত্রিমভাবে নাক ছিঁটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, বাবা, আপনার একটু লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে ওভাবে আড়ি পাচ্ছে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেব, দেখবো তখন আপনার কি হয়। এই আম্মাজান, একদম এই ভুল কাজটি করো না। এমনিতেই তোমার শাশুড়ি স্বাধীন আমার উপরে এগিয়ে থাকে। এই কথাগুলো শুনলে আজ আমায় সোজা বাসা থেকে বের করে দেবে। চলো চলো, চলে যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরে পরিস্থিতি তখনও থমথমে। মৌ উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দুহাত দিয়ে ধাক্কা মারতে লাগলো। কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সে মৌকে একটুও ছাড়ল না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখল। উজানের বুকে চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করেই মৌ শান্ত হয়ে গেল। ছটফটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতা টের পেয়ে আলতো করে মৌকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, মিসেস চৌধুরী রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ছটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুঁজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসল, কিন্তু মৌ টু শব্দ করা তো দূর, একবারের জন্যও তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতায় উজান বেশ অবাক হল। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করেই বুঝতে পারল তার পিচ্ছি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্ছি। কিন্তু এবারও মৌয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুঁজে এবার নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্নার তীব্র ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভেতর বিঁধল। তার হৃৎপিণ্ডটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কোনো মতেই মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বাড়ি কয়েক চেষ্টা করল মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মৌ মুখ তুলল না। উজান এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছতেই ড্রয়িং রুমে বসা তুবা পিছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলেই উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই মুচকি হাসল। মনে মনে ভাবল, যাক, ছেলেটার অবশেষে বোধবুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় আধ ঘন্টা পর উজান দুই হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকল। তা দেখি ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হাঁ হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও নিজে হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাত দিয়ে রুমে পাঠাত, আজ সে নিজে এতগুলো বক্স দুই হাতে বই নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথেই থামিয়ে দিল। ভাবি, তোমায় আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি। তাকে মানানোর জন্য এটুকু স্ট্রাগল তো আমাকে করতেই হবে। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখল মৌ ঠিক সেই আগের অবস্থাতেই বিছানায় হাঁটুতে মুখ গুঁজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভিতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিসই মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল।
আর উজান সেই পুচকে বউয়ের মুখের প্রতিটা কথা নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটা জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্ছি বউটার অভিমান চোখের পলকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখল। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল, কোনো কথা বলল না। উজান বিছানায় তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসল। পিচ্চি, এই পিচ্চি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখল। সে আগের মতোই গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসল। তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে, মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি এখনই শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। উজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি মৌয়ের মুখোমুখি হয়ে বসল। মৌয়ের নরম ফর্সা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজে নিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে আকুল স্বরে আওড়ালো। এই পিচ্চি, এভাবে চুপ করে থেকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো তোমার জন্য চকোলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবুও কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবুও ওভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলো মাত্রই মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝ করে প্রতিবাদ করে উঠল। সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই দুটো চকোলেট, আইসক্রিম আর চিপস এনে দিলেই আমি আমার সব কষ্ট ভুলে যাব? আমাকে টপ, আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের শাকচুনিটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? উজান মৌয়ের মুখে নিজের সাবিকা প্রেমিকার নাম শাকচুন্নি শুনে আর মনের ভেতর চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ঝটকায় কোলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা বেঁধে দিল। খোপা বাঁধা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটা মৃদু টোকা দিয়ে বলল, পিচ্চি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্কি চুলগুলোর এই 12টা বাজিয়েছ কোনো সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবু একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্ব আমাকেই নিতে হবে? মৌ উজানের এই বেমক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরও লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিয়ে দিল। আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টো এখন আমাকে এই অলস অলস বলে বোকা দিচ্ছেন। আমি আপনার সাথে চলেই যাব। আমি এখান থেকে থাকতে পারবে আমায় ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন। যেদিন সত্যি সত্যি চলে যাব সেদিন ঠিকই বুঝবেন। উজান তার প্রতিউত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচ্চিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে মৌয়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে মৌয়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করল। তারপর আইসক্রিমটা একদম মৌয়ের মুখের সামনে ধরল। প্রিয় আইসক্রিম চোখের সামনে দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নিজের জেদ বজায় রাখল। আইসক্রিমটা নিজের হাতে নিল না। উজান মৌয়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদিও তার উপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, কিন্তু আইসক্রিমের চেনা সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এসেছে। মৌয়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে আওড়ালো, কি হলো মিসেস চৌধুরী, আপনি কি নিজে থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগেই তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনেই গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটা সময় উজান কিন্তু এক পলকের জন্যেও চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লিপ্টে রইল কেবলই তারই অবুঝ পিচ্চি বউটার ওপর। হঠাৎ মৌ বলে উঠে, লাভ ইউ প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার কপালে লিপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফোঁ দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অতঃপর উজান ভ্রুযোগল কুঁচকে জিজ্ঞেস করল, চকলেট, আইসক্রিম, চিপস এনে দেওয়ার জন্য বললে? মৌ খিলখিল করে হাসল। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল,
হায় আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলে। এই পচা বর আমি একদমই চকলেট আইসক্রিম জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রাশ বর এতগুলো চকলেট আইসক্রিম চিপস এনে দিয়েছে বলে তাকেই বলেছি। আমি আপনার মতো লুচু নই যে বিয়ের আগেই ফষ্টি নষ্টি করি হু। উজানের মুখটা এক নিমেষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সব সময় এক অক্ষর বেশি না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে মৌয়ের কথার পিঠে উল্টো সুর ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর হাজারখানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াই না। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়েই আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, ছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আবার আরেক ছেলের প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরা বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে একজন গ্যা? মৌয়ের মুখের ওই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগেই উজান রীতিমতো বিষম খেয়ে চিঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকোলেট আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেংটি কেটে বলল, একটু জ্বালা ধরবেই, এটাই স্বাভাবিক। আর শোনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এই এত কিছু আমায় এনে দেননি। আপনি তো আমায় সবার সামনে নিজের বউ বলে স্বীকারই করতে চান না। এগুলো সব আমার ওই ড্যাশিং আর ক্রাশবর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বরের কথাই শুনবো। আপনার মতো খাটাস লোকের এখানে কোনো দরকার নেই হু। উজান নিজের নাক কুচকে চরম বিরক্তি নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্রই মৌয়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতের আইসক্রিমের চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুজে গলার স্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল, আপনি ফাজিল। আপনার 14 গোষ্ঠী ফাজিল। খচ্চর লোক বউকে ভালোবাসে না, শুধু কথায় কথায় বকে হু। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময়ই পুচকে মেয়ের রণচণ্ডী রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ? লাইক সিরিয়াসলি তুমি বউ নাও, বউ নামের অ্যাটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বোমা মনে হবেই। হ্যাঁ, এখন তো বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কিনা? এই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাইরে ফষ্টি নষ্টি করে? ঘরে এত শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে নাঙ্গিদের সাথে ঘেঁষাঘেঁষিও করতে পারেন। তাই এখন বউকে তিতা লাগছে। উজান নিজের কপাল কুঁচকে তাকালো। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করল, হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি নাং বলতে পারে, তাহলে সেই হিসেবে আপনার ওই শিরিন পেতনি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা শুনল না। সে শুধু একটা তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলল। উজানের ওই অসহায় অবস্থা দেখে মৌ সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ ভাঙালো। উজান নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তেই সে তড়িঘড়ি হয়ে মৌয়ের দিকে ঝুঁকে পড়ল। এই পিচ্চি, ওয়েট ওয়েট। মৌ উজানের ওই আচমকা গলার আওয়াজে আর ঝড়ের গতিতে এগিয়ে আসায় ভয়ে কেঁপে উঠল। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত হাতের কবজিতে নিজের ধারালো দাঁত দিয়ে কষে এক কামড় বসিয়ে দিল। উজান আউচ করে নিজের হাতটা টেনে নিল। মৌ সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলি, খাচ্চর লোক একটা। এভাবে হুটহাট চিল্লা চিল্লি করে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতের কামড়ের দাগটার দিকে তাকিয়ে ফুঁ দিতে দিতে বলল, ফাজিল কেমন করে কামড় দিল? ঈশ্বর, কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হতেই মৌ নিজের বড় বড় চোখ দুটো আরও তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রাগে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করল। বউয়ের ওই রাগী চাউনি দেখে উজান এবার নিজের গলা খাঁকারি দিয়ে অত্যন্ত মিনমিন স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন? ভয় লাগে তো? মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল, মাথাটা খানিকটা নিচু করে ফিসফিস করে, অগ্নিকন্যা, প্লিজ এমন করে তাকিও না। সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানব না? আপনার ওই ফোন থেকে জেনেছি।
উজান এবার আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠে। হোয়াট টটট, তুমি আমার ফোন ঘেঁটেছো? তুমি কখন আমার ফোন ঘাঁটলে? মৌ এবার বিছানার ওপর একদম টান টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতায় ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড় জোর উজানের চওড়া বুক অবধি পৌঁছাতে পারে। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময়ী ও বিজয়ের হাসি ঝুলিয়ে রাখল। আপনার ওই ফোন তো বাসর রাতের ঠিক পরের দিনই পুরো ঘেঁটে তছনছ করে ফেলেছি আমি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেই দিনই আপনাকে কোরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বড় হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, আমার বর ওই সুন্দর দুটো আমি নিজে টেনে উপরে ফেলো। আমি আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিজে টেনে উপরে ফেলব, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যেই উজান এক হ্যাঁচকা টানি মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের ওপর টেনে নিল। আচমকা এই কাণ্ডে মৌ বড্ড ভয় পেয়ে নিজের চোখ মুখ শক্ত করে খিঁচে বন্ধ করে ফেলল। হুট করেই যখন সে অনুভব করল কারো অত্যন্ত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের ওপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলল। চোখ খুলেই দেখল উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। উজানের এই অতর্কিত ঘনিষ্ঠতা দেখে মৌয়ের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান মৌয়ের চোখের দিকে গভীর দৃষ্টি রেখে হুট করেই এক চিলতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারবেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চায়। মৌ এবার এক মুহূর্তও দেরি করল না। সে উজানের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় ও জেদি গলায় উত্তর দিল, যে কয়জনই আপনাকে চাক না কেন আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের একটা সামান্য সুতো কখনো কারোর সাথে শেয়ার করে না। সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। আপনি শুধু আমার আর শুধুই আমারই থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকে বউয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকারবোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল। তার বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। সে আলতো করে মৌকে নিজের বুক থেকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করল। উজান রুম থেকে বেরিয়ে যেতেই মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনে খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খাটাস বরটা ইদানিং আর আগের মতো তার উপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলো এখন বেশ উপভোগই করে। বিকেলের স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের মাঝে একা একা হেঁটে চলছে মেহের। সামনেই তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন অনেকটা দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্তি ভরা পায়ে ধীরে ধীরে পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে চলছে। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশিই পড়েছে। মিহির যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হুট করে পাশে কারো এক দীর্ঘ ছায়া আর চেনা উপস্থিতি টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতেই দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করে নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখি ঠোঁটের কোণে এক মুচকি হাসি ঝুলালো। তারপর মেহের কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে কিনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিজের ব্যাগ ক্যারি করতে পারবো, দিন ওটা। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, এই যে মিস মেহের, আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি তুমি আমার চেয়ে বড়? মিহির মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আপনি বড়। গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না, চুপচাপ হাঁটো। ইফাত আবার হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ শোনো, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব।
আজকেও গিয়েছিলাম। প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মিহির নিজের শুকনো ঢোক গিলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল। সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মিহিরের ম্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন? আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন। ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্তেও ব্যাগটা নিজের কাছে রাখল না ইফাত। সে সজোরে মেহেরের হাতে তার ব্যাগটা ধরিয়ে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটুও খুশি হলো না, বরং তার পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আবারও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ ওই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল, তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো। কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহের একটা ফোনও রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে, ইফাত কিছুতেই তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকল। ফুলকন্যা। মেহের মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবল, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রেখে চলতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের গভীরে মেহেরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তা পূরণ হওয়া এই সমাজে একদম অসম্ভব। ইফাত মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার ওই চোখের ভাষা খুব ভালো করেই বুঝতে পারে। ইফাতের মনে মেহেরের জন্য কি গভীর অনুভূতি চলছে তা সে স্পষ্ট টের পায়। আর ঠিক সেই কারণেই সে দূরত্ব বজায় রাখে। তবুও এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মিহিরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবারও জিজ্ঞেস করল, ফুলকন্যা, তুমি কি আমার ওপর খুব বেশি বিরক্ত? মিহির মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করা এই অ্যাভয়েড করা আমি একদম নিতে পারি না। তোমায় আজ সকাল থেকে আমি কতগুলো ফোন করলাম, অথচ তুমি একটা বারও আমার ফোনটা রিসিভ করলে না। তুমি কি এবারও ভেবে নিয়েছো এতে আমার মনটা কতটা হার্ড হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মেহেরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখের অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইল। তার কণ্ঠে তখন অনুনয়। ফুলকন্যা, প্লিজ কিছু তো বলো। কিন্তু এবারও মেহের একটা কথাও বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলো ছলো চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজর গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের ওপর। সাব্বিরকে দেখা মাত্রই মেহের যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবেই এই মেয়েটাকে বোঝাতে পারছে না যে মেহেরের প্রতি তারই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়। এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি হওয়া এক পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতে অনেক মেয়ের সাথেই তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন ব্যাকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন কথা না বললে মনটা ভীষণ অস্থির হয়ে যায়? এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারোর জন্য অনুভব করেনি। কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বোঝাবে তা ভেবেই ইফাত এক তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে, যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। দেখতে দেখতে দীর্ঘ একটা সপ্তাহ চোখের পলকে কেটে গেল। এই এক সপ্তাহে কত কিছুই না বদলে গিয়েছে। শুধু বদলালনি উজান মৌয়ের মাঝের সম্পর্ক আর ইফাত মেহেরের মধ্যকার সেই যন্ত্রণাদায়ক দূরত্ব। মেহের গত এক সপ্তাহ ধরে টুকটাক যাও বা কথা বলতো ইফাতের সাথে, কিন্তু গত 2 দিন ধরে সে একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি ইফাত রোজ তার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে বলে মেহেরের পরীক্ষা থাকা সত্ত্বেও সে গত 2 দিন ধরে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মেহেরের এই চরম অবহেলা আর দূরত্ব নিতে পারছিল না ইফাত।
তাই আজ সে সব বাধা ভেঙে সোজা মেহেরের ফুপুর বাসার নিচে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেলেও মেহেরের এক পলক দেখার সৌভাগ্য তার হচ্ছিল না। ঠিক তখনই দোতলার বারান্দায় এক হাতে গরম কফির মগ আর অন্য হাতে একটা বই নিয়ে এসে দাঁড়ালো মেহের। সে ছোটবেলা থেকেই ভীষণ বইপ্রেমী। বিশেষ করে বৃষ্টির দিনে কফির মগে চুমুক দিতে দিতেই বারান্দায় বসে বই পড়া আর ঝিরঝির বৃষ্টি দেখা তার জীবনের অন্যতম প্রিয় একটা ভালো লাগা। এখন যেহেতু একদম শেষ বিকেল, এই সময় প্রতিদিন মেহেরের ফুপা ফুপি সবাই ড্রয়িং রুমে বসে চা গল্প করেন। কিন্তু আজ সারাদিন ধরে হওয়া ঝিরঝিরে মিষ্টি বৃষ্টির কারণে আবহাওয়া বড্ড ঠান্ডা, তাই বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেহের বারান্দার গ্রিলে হাত দিয়ে নিচের দিকে তাকাতেই আচমকা তার নিজের বাড়ির সামনেই ভর বৃষ্টির মাঝে ইফাতকে ওভাবে বাইকের উপর নিথর হয়ে বসে থাকতে দেখে চমকে উঠল। ঠিক তখনই আকাশের মেঘ ডাকলো এবং বৃষ্টির বেগ কিছুটা বাড়তে শুরু করলো। মেহের দোতলার বারান্দা থেকেই চারপাশ দেখে নিয়ে অত্যন্ত নিচু ব্যাকুল স্বরে ডাকলো, এই যে শুনছেন, এই ভর বৃষ্টির মধ্যে ওখানে ওভাবে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু ইফাত মেহেরের কথার কোনো উত্তর দিল না। সে নিজের বাইকের হ্যান্ডেলে গালে হাত দিয়ে ঠিক আগের মতোই এক দৃষ্টিতে দোতলার বারান্দার দিকে তাকিয়ে রইল। মেহের উপর থেকে আরও বার কয়েক তাকে ডাকলো, তবুও ইফাত যেন কানেই তুলল না। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজের কফির মগ আর বইটা টেবিলে রেখে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। সদর দরজার কাছে এসে সে আবারও ইফাতকে ডাক দিল, এই যে, আপনার কি হয়েছে বলুন তো? এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফিরছেন কেন? ভিতরে আসুন। এবার ইফাত নিজের বাইক থেকে নেমে এক নীরব ও পাথুরে দৃষ্টি নিয়ে হেঁটে এসে মেহেরের একদম সামনে এসে দাঁড়ালো। তবে সে মেহেরের ফুপুর বাসার সীমানার ভেতরে পা রাখল না, বাইরের বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে রইল। মেহের তার দিকে একরাশ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, অথচ ইফাতের মধ্যে সেই রাগের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মেহের নিজের জোড়া ভ্রু কুঁচকে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছেন না কেন? এই বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? ইফাত নিজের ভিজা মুখটা মুছে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় উত্তর দিল, তোমার জন্য। কিন্তু ইফাতের এই ছোট ও সহজ উত্তর শুনে মেহেরের মন বিন্দু মাত্র খুশি হতে পারল না। সে ভেবেছিল নিজে থেকে দূরত্ব বজায় রাখলে, ফোন না ধরলে হয়তো ইফাত একসময় তার থেকে দূরে সরে যাবে। কিন্তু এই জেদি লোকটা আজ সরাসরি তাদের বাসার নিচে এসে হাজির হয়েছে। সে খানিকটা রাগান্বিত হয়ে বলল, আমার জন্য মানে? আমি কি আপনাকে একবারের জন্য বলেছি যে আপনি আমাদের বাসার নিচে এসে এভাবে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ। ইফাত বৃষ্টির মাঝে মেহেরের চোখের দিকে তাকিয়ে তপ্ত হেসে বলল, তুমি তো এটাও বলনি যে এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো না। মেহের ইফাতের মতো জেদি এই ছেলের কথা শুনে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। আকাশের মেঘ যেন আজ তাদের মনের কথার সাথে তাল মিলিয়ে ডাকছে। বৃষ্টির গতি ধীরে ধীরে আরও বাড়তে লাগলো, কিন্তু তবুও ইফাত এক চুলও নড়ল না। এতে মেহের এবার বেজায় চটে গিয়ে চেঁচিয়ে উঠল, আরে আপনি পুরো ভিজে যাচ্ছেন তো, ভিতরে আসুন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত জ্বর চলে আসবে আপনার। ইফাত এবার মেহেরের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার কবে হবে? ইফাতের এই কথার আগাগোড়া কিছুই মাথায় ঢুকল না মেহেরের। সে কপাল কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললেন? বৃষ্টির ভারী পানি ইফাতের ভিজা চুল ছুঁয়ে কপাল বেয়ে তার ধারালো নাকের ডগা দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে মেহেরের এই অবুঝ চাউনি দেখে স্পষ্ট বুঝতে পারল, তার পাঠানো শত শত মেসেজের একটাও এই মেয়েটি আজ পর্যন্ত খুলে দেখেনি। দেখলে অন্তত এই মুহূর্তে এই প্রশ্নটা করতো না। ইফাত নিজের মনেই হাসল। দুনিয়ায় তার চেয়ে কম ধৈর্যশীল ছেলে বোধ হয় দুটো নেই, অথচ এই মেহের নামের মেয়েটার বেলায় তার ভিতর এত ধৈর্য, এত অপেক্ষা কোত্থেকে আসে সে নিজেও জানে না। ভালোবাসা বোধ হয় আসলেই মানুষকে এভাবে বদলে দেয়। ইফাত এবার নিজের ভিজা চুল দুটো সোজা তুলে মেহেরের চোখের মণিকঠায় স্থির করল। পরম আকুলতা ও ভালোবাসায় মাখানো কণ্ঠে এক নিঃশ্বাসে বলে উঠল, ভীষণ ভালোবাসি তোমায় ফুলকন্যা। ইফাতের মুখ থেকে এই একটা শব্দ শোনা মাত্রই মেহেরের পায়ের তলার মাটি যেন এক নিমেষে সরে গেল। সে পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের স্বপ্নেও কখনো ইফাতের কাছ থেকে এত বড় একটা প্রশ্নের মুখোমুখি হবে তা আশা করেনি। সে ভেবেছিল কোনো এক দূর ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ও ভয়ানক দিনটি যে এত তাড়াতাড়ি আসবে তা মেহেরের কল্পনারও বাইরে ছিল। সে নিজের শুকনো ঢোক গিলে মনের ভিতরে তীব্র কাঁপনটা লুকিয়ে মুখখানা যতটা সম্ভব শক্ত ও কঠিন করে বলল, কি বলেন আপনি? ইফাত এবার মেহেরের এক হাত নিজের ভিজা হাতের মুঠোয় নিয়ে
চরম আকুতিতে নিয়ে আওড়ায়। তোমায় আমি প্রেমিকা নয়, বউ করে ঘরে তুলতে চাই। ফুলকন্যা, বিয়ে করবে আমায়? ইফাতের এই সরাসরি বিয়ের প্রস্তাবে মেহেরের বুকের ভেতরটা যেন এক মস্ত বড় ভূমিকম্পে কেঁপে উঠল। তার শরীরে আর দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সে কী দেবে তা কিছুতেই ভেবে পেল না সে। তার নিজের অতীতের সেই অন্ধকার অতীত, সমাজের সেই চাবুক আর নিজের কলঙ্কের কথা এক নিমেষে তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের চোখের জলটুকু কোনো মতে চেপে রেখে আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আ- আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো পসিবল নয়, তাই চলে যান এখান থেকে, আর কোনো দিনও আসবেন না আমার সামনে। এই বলেই ইফাতের মুখের সামনে মেহের দরজা আটকে দিল। ইফাত কিছু সময় সেভাবেই তাকিয়ে রইল। সে কিভাবে বাঁচবে মেয়েটাকে ছাড়া? মেয়েটা কি কোনোদিন বুঝবে না তার গভীর ভালোবাসা? প্রফেসর সাহেব, আই লাভ ইউ সো মাচ। পড়ার টেবিলের খাতার উপর 2 হাত রেখে নিজের চিবুকটা ঠেকিয়ে হুট করেই অত্যন্ত মিষ্টি সুরে উজানের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল মৌ। উজান তখন হাতে কলম নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ফিজিক্সের একটা ম্যাথ মৌকে বোঝাচ্ছিল। মৌয়ের মুখ থেকে এমন অসময়ে রোম্যান্টিক বাণী শুনি উজান নিজের হাতের কলমটা টেবিলের ওপর খটাস করে রাখল। তারপর চোখ দুটো বড় বড় করে কড়া গলায় ধমকে উঠল, থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেব বেয়াদব মেয়ে। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। পড়ার সময় এইসব আজাইরা ফালতু কথা তোমার ওই পুচকে মাথায় আসে কি করে? হ্যাঁ, চুপচাপ যে ম্যাথটা করাচ্ছি ওটাতে মনোযোগ দাও। উজানের এমন রাগান্বিত ধমক খেয়ে মৌ নিজের মুখটা বেলুনের মতো চট করে চুপসে নিল। পড়াশোনা জিনিসটা তার ছোটবেলা থেকেই বরাবরই চরম অপছন্দের। সে তো মনে মনে ভেবেছিল যখন বিয়েটা হয়েই গেছে তখন অন্তত এই খাতা কলমের অত্যাচার থেকে চিরকালের মতো মুক্তি পাবে। কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো পুরাণ। খুদ বরের কাছেই প্রতিদিন রাতে তাকে টিউশনি পড়তে হচ্ছে। উজান প্রায় ঘণ্টাখানিক ধরে মৌকে একটা মাত্র ম্যাথ বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই অবুঝ মেয়েটার মাথায় ফিজিক্সের সূত্র যেন কিছুতেই ঢুকতে চাইছে না। এই নিয়ে উজান যতবার বকাঝকা করছে মৌ ততবারই উল্টো কোনো না কোনো কথা বলে উজানকে আরও রাগিয়ে তুলছে। মৌ এবার নিজের একটা ফর্সা গাল উজানের দিকে বাড়িয়ে দিয়ে সবকটা দাঁত কিলিয়ে হেসে বলল, এই যে থাপ্পড় দিতে চাইলেন না, দেন থাপ্পড়। তবে আমার একটা শর্ত আছে থাপ্পড় দেওয়ার, কিন্তু আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে হবে। উজান নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে গলার স্বর কিছুটা নরম করে বলল, প্লিজ পিচ্ছি, আর ফাজলামো না করে একটুখানি পড়াশোনা নিয়ে সিরিয়াস হও তো। তোমার সামনে পরীক্ষা, এমন অবস্থা হলে ভালো রেজাল্ট তো দূর, তুমি পরীক্ষায় টেনে টুনে পাশ করতে পারবে কিনা তা নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। মৌ নিজের ঠোঁট উল্টিয়ে বলল, আমার কোনো দরকার নেই পরীক্ষায় পাশ করার। 2 দিন পর আপনার বাচ্চার মা হয়ে আপনার ঘরং সং আর বাচ্চা কাচ্চা সামলে তাদের ঠিকমতো মানুষ করতে পারলেই আমার জীবন ধন্য। ফিজিক্সের সূত্র দিয়ে আমার কি হবে শুনি? মৌয়ের মুখে এতটুকু বয়সে সরাসরি বাচ্চা কাচ্চা মানুষ করার কথা শুনে উজান এবার চরম বিষম খেল। সে নিজের চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। দাঁড়াও ফাজিল মেয়ে, তোমাকে আজ আমি মজা দেখাচ্ছি। কিন্তু উজান কিছু করার জন্য এগিয়ে আসার আগেই মৌ খিলখিল করে হেসে টেবিল ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো। সে নিজের ওড়নাটা সামলে নিয়ে হুট করে রুমের দরজার দিকে এক দৌড় দিল। উজান তড়িঘড়ি করে বিছানার পাশ থেকে চিৎকার করে উঠল, এই পিচ্ছি দৌড়িও না পড়ে গিয়ে ব্যথা পাবে। সত্যি সত্যি বলছি, দাঁড়াও। মৌ উজানের সেই উপকারী বারণ নিজের কানেই তুলল না। সে যেই না হাসতে হাসতে দরজার কাছাকাছি পৌঁছালো অমনি ঠাস করে শক্ত মেঝের উপর আছাড় খেয়ে পড়ে গেল। উজান আর 1 সেকেন্ডও দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে গেল। মৌ মেঝেতে পড়ে গিয়ে বোকার মতো ফ্যাল ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, ইস, কেন যে এই খিটখিটে মানুষটার কথা শুনতে গেল না, এখন তো সত্যিই খুব ব্যথা পেল। উজান কোনো কথা না বলে অত্যন্ত সাবধানে নিজের 2 হাত দিয়ে মৌকে পাজা কোলে তুলে নিল। তারপর ধীর পায়ে এনে বিছানার উপর বসিয়ে দিল। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগটা নিয়ন্ত্রণ করে নিল। আমার কথা শুনো না কেন বলতো? এত তেড়ামি কে করে শুনি? নারী এমন একটা শব্দ যা শুরুই হয়েছে না দিয়ে, তারপরও কিভাবে আশা করেন যে আপনাদের কথা আমরা অক্ষরে অক্ষরে শুনবো? কথাটা বলেই মৌ নিজের সব কষ্ট ভুলে আবারও ফিক করে হেসে দিল। উজান তার দিকে এক তীব্র রাগী চ্যামড়া দৃষ্টি নিক্ষেপ করতেই সে চট করে নিজের মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। মৌ এবার খানিকটা উজানের দিকে ঝুঁকে এসে চোখ টিপে ফিসফিস করে জিজ্ঞেস করল, রাগ করলেন? আজ তো একটা নির্লজ্জ মেয়ে তুমি। এত বড় আছাড় খেয়ে ব্যথা পেলে, অথচ এখনো বসে বসে দাঁত কেলাচ্ছ। সারাদিন ফোন দেখে যত সব আজগুবি আর তেরাবেকা কথা শেখা হয়, তাই না? আজ থেকে তোমার ফোন হাতে নেওয়া সম্পূর্ণ ব্যান্ড। উজান কড়া সুরে বলল,
মৌ এবার উজানের শার্টের কলারটা আলতো করে টেনে ধরে আদেরও গলায় বলল। ও লাভ ইউ শাশুড়ির হ্যান্ডসাম ছেলে। উজান এবার নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানার কোণে বসে পড়ল। এই মেয়েটাকে কোনো ব্যাকরণ বা ফিজিক্সের সূত্র দিয়ে সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সে মৌয়ের এই মিষ্টি যন্ত্রণাদায়ক অত্যাচারী অতিষ্ঠ হয়ে ঘর থেকে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্তও দাঁড়ালো না, সে দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন অনেক গভীর, পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। উজান রুম থেকে বেরিয়ে নিজের ভেতরের অস্থিরতা কমাতে ধীর পায়ে বাড়ির পিছনে থাকা সেই পুরনো পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। এই জায়গাটা একসময় বিশেষ করে তার স্কুল কলেজ লাইফে ভীষণ প্রিয় ছিল। একা একা বসে চাঁদ দেখা, ডায়েরি লেখার এক মস্ত বড় আশ্রয় ছিল এই পুকুর পাড়। তবে 14 বছর আগের সেই কাল রাতের পর থেকে এখানে আর তেমন একটা আশা হয় না তার।